রেজিম চেঞ্জ এবং যুক্তরাষ্ট্র করেছে এ ধরনের এই যে বক্তব্যটা, আপনি এটার নেপথ্যে কোনো কারণ যুক্তি খুঁজে পান কিনা? না, যুক্তি খুঁজে পাই, তবে আমি ওনার কথার কখনো গুরুত্ব দেই না। কারণ উনি তার ওয়াইফকে আপনার উপদেষ্টা রেখে আবার উল্টো পাল্টেও কইছে, আবার এনসিপিকে ট্রেনিংও দিছে, মিসগাইড করছে একে। এটা একটা মিসগাইড বুদ্ধিজীবী, এবং এর যে কি করে তারা আবার নানান রকম তাত্ত্বিক বিশ্লেষণ দিছে। এটা মাহমুদুর রহমানের সৃষ্টি, তাও বলে দিলাম। তিনি তো চরিত্র নাই তো, সঠিক নাই তো। সে তার ওয়াইফে উপদেষ্টা বানায়, আবার এনসিপিক ট্রেনিং দেয়, আবার বক্তৃতা দেয় অন্তর্বর্তী সরকারের ভিতরে। মাহমুদুর রহমানের সৃষ্টি কোনটা? মাহমুদুর রহমানের তার পত্রিকায় ছাপে টাপে তার বুদ্ধিজীবী বানায় হলাইছে, বুঝলেন না? তার বুদ্ধিজীবী বানাইছে। সে তো আপনার যতই বলেন, সে যা কথাবার্তা বলে, অসংজ্ঞ কথাবার্তা বলে। আমি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছিলাম, তো তাকে ধরছি তো আমি, যে আপনি এই কথাগুলি কেন বলতেছেন? আপনার ওয়াইফকে উপদেষ্টা বানায় রেখে এখানে এগুলো কি বলেন আপনি? এসব পাও কথা বলেন কেন আপনি? বলছি তো আমি স্ট্রেট। আবার এনসিপিকে ট্রেনিং দেয়, এই মিসগাইড করে, এগুলোর মাথা নষ্ট করছে তো সে। কিন্তু তারপরেও তার কথায় এই কথাটার কিন্তু একটু রসদ আছে। কারণ আমি বিশ্বাস করি আমাদের দেশে নির্বাচনের আগে এবং পরে ডিপ স্টেট, এবং সজীব ভুইয়া বলছিল না, ডিপ স্টেট আমাদেরকে নানানভাবে পরিকল্পনা দিচ্ছে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা। তাকে এখনো জিজ্ঞেস করেন না কেন ডিপ স্টেট কারা? আমাদের দেশে তো ডিপ স্টেট এত সক্রিয় নাই, ডিপ স্টেট নাই। ডিপ স্টেট মানেই পরাশক্তি। পরাশক্তি তারা করতে পারে। ধরেন বাণিজ্য চুক্তি হলো, এটা তো 3 দিন আগে, একটা সরকার পরিবর্তনের 3 দিন আগে তাড়াহুড়ো করে একটা চুক্তি করে দিল, যে চুক্তিতে আমাদেরকে ফাঁসায় দিছে। আমি তো ওয়েবসাইট থেকে বের করে আমি লিখে দিছি, এবং এই চুক্তি তো সাংঘাতিক রকমের আমাদের জন্য স্বার্থের পরিপন্থী। এবং এই চুক্তিটা করার পরে তো বিশ্বাস হয় ডিপ স্টেট। এখানে কিন্তু আমরা দেখেছি যে, আমরা শুনেছি যে দলগুলোর সাথে, সবগুলো দলের সাথে সরকার, অন্তর্বর্তী সরকার আলোচনা করেছিল। দেখেন, আমার কাছে প্রমাণ নাই। আমি তো জানি যে তাদের দলগুলোর উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের উপস্থিতিতে এটা গভীর রাতে কোনো একটা 5 স্টার হোটেলে এটা স্বাক্ষর হয়েছে। যার ফলে দেখেন জামাতের আমির কিন্তু বলে বাস্তবতা বুঝতে হবে এই চুক্তির ব্যাপারে। বলছে যে মানুষ সমালোচনা করতেছে, উনি কয় বাস্তবতা বুঝছে। উনি কি আপত্তি করছে? পার্লামেন্টে উত্থাপন করছে। একমাত্র রুমিন ফারহানা উঠাতে চাইছে, তখন স্পিকার বলছে যে আপনাকে নোটিশ করতে হবে। এটা নোটিশ করলে উনি 5 জনের স্বাক্ষর লাগে, 5 জন এমপি পাবে কোথায়? উনি জাস্ট যতটুকু বলছে মেসেজ দিয়েছে তুই একমাত্র উত্থাপন। তার তো কেউ তো বিরোধী দল তো কথা বলে নাই কেউ। এটা চুক্তি, আমেরিকান সিস্টেম হচ্ছে কোনো চুক্তি হলে তারা সিনেটে পাশ করে এবং তারপরে তারা ওয়েবসাইটে দিয়ে দেয়। রিপ্রেজেন্টেটিভ আছে না, বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে ওয়েবসাইটে, আমি সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। বিশাল চুক্তি, তার ভিতরে ইম্পর্টেন্ট অংশগুলো আমি একটা পত্রিকায় দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, অনেক পত্রিকায় ছাপে না। যেমন হলো তিস্তার উপরে লিখছি, ট্রানজিট নামে করিডোর শেখ হাসিনা স্বাক্ষর করেছিল, ওটা লিখছি, কেউ ছাপে না। অনেক পত্রিকায় দেওয়া আছে লেখা, ছাপে না, এটা ডরায়। অর্থাৎ বাতাসের হাওয়ায় পত্রিকাগুলো কথা বলে, বুঝছেন না? সুতরাং ছাপে না। এটা তো দুঃখজনক। আমি অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাকী আপনার কাছে আসি। চুক্তি নিয়ে কথা বলছিলেন এম এ আজিজ, আপনার কাছে কি মনে হয় যে চুক্তিটি কি আসলে যে করা হয়েছিল তখন সেটা আসলে কি দলগুলোর সাথে আলোচনা করা হয়েছিল কিনা? যে তথ্যটা আমরা শুনলাম, তার মানে হচ্ছে যে জামাত, বিএনপি সবার সাথে আলোচনা করে করা হয়েছিল। সেক্ষেত্রে আপনি কি আসলে কোনো কানেকশন দেখেন আসলে যে এই ধরনের বক্তব্যের নেপথ্যে? যে কথা আমি ছিলাম যে রিজিম চেঞ্জ করছে আমেরিকা, তারপরে ইউনূস সাহেব বসছেন। কি প্রক্রিয়া বসছেন এই আলাপ তো পুরনো। উনি বসলেন, বসার পর আমরা মোটের উপরে দেখলাম ফাইনালি গিয়ে 12 তারিখে নির্বাচন হলো, ফেব্রুয়ারির 9 তারিখে একটা চুক্তি হলো। এখন আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বলেন, এটা একদম 5 বছরের পুরনো সরকার যদি নির্বাচিত থাকেও ক্ষমতায়, তখনও বোধহয় নির্বাচনের 3 দিন আগে এরকম একটা চুক্তি করার জন্য কেউ অস্থির হবে না। আবার যদি উল্টা দিকে আসেন, যে উনি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পূর্ণাঙ্গ সরকার, মেয়াদটা যে কয়দিনই থাকুক,
একটা সরকার চলে গেছে, নির্বাচনের মাধ্যমে আরেকটা আসবে, মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন, এটা সে পূর্ণাঙ্গ সরকার, সেই হিসাবে সে করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমার দেশের যে টার্ময়েল সিচুয়েশনটা ছিল এটা করার সময়, একদিকে নির্বাচনের তোড়জোড়, আরেকদিকে যদি এই চুক্তিটা করতে যায় তাহলে অনেকগুলা ব্যাপার এখানে দাঁড়ায়। নাম্বার ওয়ান, খলিলুর রহমান সাহেব ইতিমধ্যে ব্যাখ্যা দিছে এই ফরিদা আক্তারেরও আগে, যে এই চুক্তিটা করা হয়েছে জামাত এবং বিএনপির সাথে, তাদের সাথে আলোচনা করে সম্মতি নিয়ে। এবং খলিলুর রহমান কিন্তু যেই ইউনূস সরকারকে আমরা পছন্দ বা অপছন্দ যাই করি না কেন, যার কাছ থেকে নির্বাচন পাইতে তাদের 18 মাস সময় লাগছে, সেই উপদেষ্টা ছিল, তাকে কিন্তু আমি মন্ত্রী বানিয়েছি। তাহলে কি মনে হয় যে বর্তমান সরকারের সাথে কি ইউনূস সরকারের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল? কেননা অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনিও আইনমন্ত্রী হয়েছেন, মানে বিষয়গুলো কিন্তু রিমার্কেবল। পাশাপাশি যদি আপনি ফরিদ আক্তারের কথা ধরেন, সে গত 2-3 দিন আগে পত্রিকায় বলছে, স্ট্রেট বলছেন যে তাদের সম্মতি নিয়ে করা হয়েছে এবং জামাত একটু দায় সারা গোছে এটাকে এড়ায় গেছেন যে আমি জানি না, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটার কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। তৃতীয় কথা হইল, উনি বলছেন যে 60 দিনের নোটিশে এই চুক্তি বাতিল করার ক্লজ আছে, এটা রিভিউ করার সুযোগ আছে, যে দফা পছন্দ হবে না সেই দফা নিয়ে আলোচনার সুযোগ আছে। এতগুলা অপশন থাকলো। এখন আসেন আমি কেন বলছি, আমরা বাহ্যিকভাবে যেটা পাইছি বিভিন্ন টক শো সব পিছনে একটা গোলামি চুক্তি করা হয়েছে, 50 বছরে এই গোলামি চুক্তি থেকে মুক্তি পাওয়া কঠিন বক্তব্য, এটা কিন্তু বলি নাই, অথেন্টিক, এরকম আপনিও জানেন যে টক শোতে বলে। এখন আপনি আসেন, আমি কল্পনা করি, ধরে নিছি এই চুক্তিটা একেবারে দেশ বিরোধী চুক্তি, আমি কল্পনা করলাম। তাহলে আমার কথা হইল, আজকে নির্বাচনের পর এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু বলছেন যে গণভোটের কথা, জুলাই সনদের কথা, এগুলো আমরা মেনে নিছি, যদি নির্বাচন না হয় বাহানা করে, সে কারণে আমরা মেনে নিছি। আবার কেউ দায়িত্বশীল ব্যক্তি বলছেন যে এই নির্বাচন যদি গণভোট আমরা মেনে না নিতাম, নির্বাচন দিত না, তাই মেনে নিয়েছি। যদি তাই হয় তাহলে কি এই চুক্তিগুলা যে মেনে নিছে সেটা কি যৌক্তিক মনে হয়? প্রশ্ন থাকে কিন্তু। তা না হলে ধরেন রাজনৈতিক দলগুলো দেশকে ভালোবাসে, ইউনূস সাহেব আমেরিকান এজেন্ট, তাকে বসানো হয়েছে, তো আমেরিকান এজেন্ট কারণ কনফার্ম করছে আরো চুক্তিটা করে, কারণ আমাদের সাথে আমেরিকার এরকম কোনো চুক্তি বিগত দিনে হয় নাই, তো উনি এই চুক্তিটা করলেন। এই চুক্তিটা রাষ্ট্রবিরোধী। এই চুক্তিটা যদি রাষ্ট্রবিরোধী হয়ে থাকে, ফরিদা আক্তার এবং খলিলুর রহমান সাহেব বলছেন জামাত এবং বিএনপির সাথে আলোচনা করে করা হয়েছে, তাহলে তারা সেদিন কি নির্বাচনটা যাতে ব্যাহত না হয় সেজন্য সম্মতি দিছিলেন? আমি প্রশ্ন রাখলাম। 1, 2, আমায় যদি আমার দেশকে ভালোবাসি, কারণ নির্বাচিত রাজনীতিবিদরা বলেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দেশ ঠিক হয়ে যাবে, এইরকম যে প্রশ্ন থাকে, তো তাদের কি কাজ শুধুমাত্র ক্ষমতায় এসে তারপরে দেশের সেবা করবেন, নাকি ক্ষমতার বাইরে থাকাকালীনও চক্ষু রাখতে হবে আমার দেশের ক্ষতি হয় কিনা? তাহলে সেদিন আপনি কি নির্বাচনে বেশি গুরুত্ব দিয়েছিলেন? নাহলে তো বলা উচিত ছিল নির্বাচন যখন খুশি তখন হোক, আপনি চলে যান, ইউ জাস্ট গেট লস্ট, এই চুক্তি আমরা করব না। আমরা কি সেই স্টেপটা নিয়েছি? তাহলে ইউনূস সাহেব যখন দেখলেন যে না নির্বাচনের জন্য মরিয়া, আমি যা বলি তাই মানে এবং এই চুক্তি করে তাও মানে, তাহলে কি নির্বাচনের জন্য মরিয়া, সেই সুযোগটা ইউনূস সাহেব কাজে লাগিয়েছেন কিনা? কি আমরা বাদ দিচ্ছি কিনা? এখানে আরেকটি রিস্ক ফ্যাক্টর তো ছিল, সেটা হচ্ছে ধরেন পরাজিত শক্তির কিছু ষড়যন্ত্র ছিল তাদের ফিরে আসার, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে চাইলেই তখন বিএনপি এটা করতে পারতো কিনা? পরাজিত শক্তি এখনো পরাজিত শক্তি তো নানানভাবেই ফিরে আসতে পারে। পরাজিত শক্তি নানানভাবে ফিরে আসতে পারে। আপনি যদি কল্পনা ওইভাবে করেন তাহলে তো আমরা সম্প্রতিকালে অনেক কিছু দেখতেছি। আপনি এখন পর্যন্ত প্রশাসনের যে লোকগুলো আছে সেটা তো গত 17 বছরের সরকারের, এবং 17 বছরের আগের টার্মটায়, গত 17 বছরের আগের টার্মটায় ছিল বিএনপি, অর্থাৎ 2001 থেকে 2006, তার আগে 1996 থেকে 2001 পর্যন্ত ছিল এই পরাজিত শক্তি। তখন ওই 2001 থেকে 6-তে যাদেরকে প্রশাসনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই লোকগুলো এখনো বিচরণ করতেছে।
সেই প্রশাসনের লোকগুলো তো এখনো তাহলে সেই সরকারের, সুতরাং তার ফিরে আসা না আসায় কিছুই তো হয় না, সবই তো আছে। আপনার রাষ্ট্রপতি তার আছে, রাষ্ট্রপতি কার? সেই সরকারের। আচ্ছা, এই যদি ঠিক আছে, আপনি এইভাবে বিবেচনা এইভাবে করেন, বিবেচনা করলে সেটা অন্য একটা না, 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 আলোচনা না, না, আসা আপনি- উচিত। এই আলোচনাটা আমি করতে চাই। হ্যাঁ, আমরা আমি শেষ আনবো। করে দিই, আমি এটা শেষ করে দিই। আপনি রাষ্ট্রপতিকে যখন এখনো রেখেছেন, কথা ছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি থেকে টেক ওভার করছে, তারপরে কি রাষ্ট্রপতি আমরা বদল করতে পারিনি? তাহলে যে কথাটা আপনি বলতেছেন পুনর্বাসন, আমি তো রেখে দিচ্ছি। আমি ওই ইউনূস সরকারের খলিলকে রাখলাম, আমি ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেলকে এনে আইনমন্ত্রী বানাইলাম, আমি আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে রেখে দিলাম, তার প্রশাসনের লোক থাকলো, পার্থক্যটা হইল কি? সুতরাং আপনি যেটা বলতেছেন সেই তর্ক যদি করি, তাহলে তারা তো অলরেডি আছে। এখন পর্যন্ত আপনি রাষ্ট্রপতি পেলেন না আপনার দল থেকে, এটা তো দুঃখজনক। সুতরাং ইউনূস সরকার ওইটাই কাজে লাগাইছে, যেই দেশের লোক কিছুই চায় না, শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। সুতরাং এখন আমি যা বলবো তাই শুনবো। তাই যদি হয়ে থাকে, ইউনূস সাহেবের যেমন অপরাধ, আমি রাজনীতির ব্যক্তি হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য লোভী, আবার ইউনূস সাহেব সেটাকে ক্যাশ করে থাকলে দুইজনই একই রকমের অপরাধী। কারণ আপনাদের দুইজনের প্রেজেন্সে এই চুক্তিটা হইছে দেশ বিরোধী চুক্তি। সুতরাং এইটার দায় উভয় পক্ষকে নিতে হবে, রাজনীতিবিদ এবং ইউনূস সরকার। আচ্ছা, সকলকে নিতে হবে। আমি এখানে একটি ভিন্ন প্রসঙ্গ আসতে চাই। আপনি যেটা বলছেন, অ্যাডভোকেট রাজ্জাকে যে কথাগুলো বলেন, সেটার প্রেক্ষিতেই আমি একটু আনতে চাই এম এ আজিজ, যে যদি তাই হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র এজেন্ট নিয়ে বসেছেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পরে যা যা হয়েছে সেটাও কি তাহলে একটি দেশের তাদের ইচ্ছার প্রতিফলন, মানে তারা যেভাবে চেয়েছে তাই হয়েছে কি? না, যেমন ধরেন ডক্টর- এখানে কোনো বিশেষ দলকে ক্ষমতায়িত করা বা একটি নতুন দল তৈরি, সেগুলোও কি সেই পরিকল্পনার অংশ? তাহলে এই প্রশ্নগুলো তো এখন সামনে আসবে। আপনার ইউটিউবে আছে, মেটিকুলাস ডিজাইন করে সে মার্কিনের এজেন্ট না, সে মার্কিনের লোক, সে মার্কিনের লোক। এই দেশটাকে ফোকলা করার জন্য সে এই দেশটা এরকম এজেন্ট করছে। বলেই তো করছে। এজেন্ট খুব খারাপ জিনিস। এজেন্ট তো এজেন্সি বাদ কাটিয়ে দিলেই গেল গা। সে তো 3 দিন আগে যে চুক্তিটা করলো, এতে তো প্রমাণ হয়, এতে তো কোনো প্রশ্ন নাই। ফরেন মিনিস্টার যাকে বানানো হয়েছে আজ পর্যন্ত ক্লিয়ার করছে কেন বানাইলো তাকে, কেন তাকে বানাইলো। তার রাষ্ট্রপতির কথা আলাদা। রাষ্ট্রপতি তো আপনার প্রধানমন্ত্রীর আর ক্যাবিনেটের ডিসিশনের বাইরে কিছু বলার নাই। এটা আছে না নাই এটাতে কিছু আসা যায় না। কিন্তু এই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী যেটা গেছে না চীনে যা কি করছে, সে তার পাত্তাও দেয়নি গেছে তো, সে ঘুরে বেড়ায়। 3টে মুসলিম দেশে একবার ঘুরে গেছে না, ঘুরে কেউ কথা রাখছে, কেউ কথা রাখে নাই। এই আমেরিকায় সে বলে আবার যে আমি এখন আমেরিকায় থাকি বলে আমেরিকার আমি অনেকে বলে সিটিজেন, আমি কিন্তু দেখে দেবো, একথাও কিন্তু বলছে। বেয়াদব কত। সে তো ইয়ার কেয়ারটেকারের চিফের পিএস ছিল, ওই যে ইয়ার বিচারপতি কি ওই যে প্রথম যে কেয়ারটেকার ছিল বিচারপতির সময়, শাহাবুদ্দিন না, তারপরে ওই যে লতিফুর রহমানের, সে ওই সময় সে পিএস ছিল। তার অফিসের এক ব্যক্তি তার ওয়াইফকে গুলি করে মারে সেও আত্মহত্যা করছে। সেই খুনের জন্য সে দায়ী, পরকীয়ার জন্য সে দায়ী। এরকম একটা লুচ্চারে কেন পররাষ্ট্রমন্ত্রী বানায়? আচ্ছা, আমরা এভাবেই কথা না বলে আমার মনে হয় যে না, এটা তো সত্য। তার বিচার হয় না কেন? এটা তো সত্য। ইউনূসের অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুদকে ফরমাল মামলা পড়েছে, তার তদন্ত হয় না কেন? রিজম চেঞ্জ, সে তো এই পুরোপুরি মার্কিনের আপনার পারপাস সার্ভ করে। আচ্ছা, তার পক্ষে এখানে কথা বলা যেহেতু কেউ নেই, তাহলে আমরা এই বিষয়টাই কথা না বলি। আপনি যেটা আরেকটা কথা বলি, আমেরিকান সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করে দিয়েছে। এই কর বসানো, তার ট্যাক্স বসানো ট্রাম্পের, তার নিজস্ব ইয়েতে বাড়াইছে, পাগলি লোক বাড়াইছে। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বন্ধু রাষ্ট্র, তারাও নাকচ করে দিছে। 90 দিন সময় ছিল, এই পার্লামেন্ট কেন আলোচনা করলো না? এটা ঠিক আছে, এটা ভালো চুক্তি, আলোচনা করে সেটা অ্যাপ্রুভ করতো। আর যদি খারাপ চুক্তি হয়, সেটা তো 90 দিন সময় ছিল রিভাইজ করার, কেন করলো না? এখন বলে দিল, প্রথম একবার মিনমিন করে মানে জামাতের আমির বললো না আমরা জানি না, কারণ ওই যে পররাষ্ট্রমন্ত্রী বললো যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এটা করা হয়েছে, তারা জানে।
তখন একটু নরম সুরে না করছিল, পরে তো করলো যেটা বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতা অনুযায়ী চুক্তি ঠিক আছে, এই আর কি প্রশ্ন। কিন্তু এই চুক্তিতে যেটা বলা হয়েছে দেশ বিরোধী না, আমি বলবো যে যেভাবে চুক্তিটা হয়েছে এটা কোনো বাংলাদেশি এই চুক্তি করতে পারে না, এক কথায়। তাহলে কি আপনি মনে করেন যে এই সরকারের আসলে এই চুক্তিটা বাতিল করা উচিত এবং বাতিল করার জন্য কথা বলা উচিত? এখন বাতিল করা সম্ভব না, কারণ হচ্ছে একটা চুক্তিতে আছে ফ্রান্সের এয়ারবাস কেনা যাবে না, আমেরিকা থেকে কিনতে হবে। অলরেডি 14টা এগ্রিমেন্ট চুক্তি করে ফেলছে না, বোয়িং নিয়ে আসতেছে না। তাহলে চুক্তি তো এখন প্রশ্ন দাঁড়ায় যে চুক্তি তো বাস্তবায়ন হয়ে গেল, উনি অ্যাডভোকেট বলতে পারে এখন খালি এই একটা বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো কি হয়েছে? চুক্তির অংশ তো ওটা, তাহলে এটা চুক্তিটা বাতিল করবে কিভাবে? হ্যাঁ, রিভাইজ করতে পারে, আলোচনা অন গুড ফেইথ আলোচনা করে যে দেখো আমাদের দেশে এই, যেমন ধরেন গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি 80%, এটার 80%-এর টোটাল এক্সপোর্ট বাস্কেটের 80% হলো গার্মেন্টস, তাদের কাছে তুলে নিতে হবে, তাদের কাছে সুতা নিতে হবে। তো এটা তো ওই দেশের থেকে তাদের তুলার দামও বেশি, এখন এটা নিয়ে তো কম্পিটিশনে গার্মেন্টস টিকবে না। তারপর ধরেন ওষুধের জেনারিক নেম, আপনি বিদেশে গেলেন, যা একটা ওষুধ লিখবেন, জেনারিক নেম লিখবেন, আরেক দেশে এসে খুঁজে পাবেন, জেনারিক নেম ব্যবহার করা যাবে না। তো জেনারিক ব্যবহার হলে আমার দেশের ওষুধ এক্সপোর্ট হবে কি করে? অন্য দেশ তো চিনবেই না ওষুধ ছোটখাটো। তারপরে জেনারিক নেম বলা আছে ট্যাক্স দিতে হবে, 3 গুণ 4 গুণ ট্যাক্স দিলে তো অনেক ছোটখাটো সব ফার্মা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে নিষেধাজ্ঞা দিবে বা যে ব্যবস্থা যে দেশের বিরুদ্ধে নেবে, বাংলাদেশকে সেই সুরে কাজ করতে হবে। বলেন তো এটা সম্ভব? তাহলে আমি স্বাধীন দেশ কই হলাম? এই জন্যই তো বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি। আচ্ছা, আমি আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই, যেটা আসলে অ্যাডভোকেট রাজ্জাকে অলরেডি উল্লেখ করেছেন, যে প্রশাসনে এখনো পর্যন্ত আগের যারা নিয়োগপ্রাপ্ত ছিল তারাই কাজ করছে। তো সেই জায়গায় আসলে সরকারের কি করণীয় বলে আপনার মনে হয়? দেখেন, এটা সত্য যে প্রশাসনের হাসিনা সরকার ব্যবস্থাকে এমনভাবে সাজাইছিল, দালালি করা ছাড়া অনেকের কোনো উপায় ছিল না। আমাদের মতো বেকুব তো সব না, চাকরি করে খায়, চাকরি থাকবে না, ওইটি হয়ে যাবে, চাকরি চলে যাবে, দালালি করছে। পুলিশ দেখেন না, পেট মোটা পুলিশ সব ইয়ে করছে, মিছিল করছে, শেখ হাসিনার পক্ষে মিছিল করছে না, এটাও তো দেখছি। আবার তারেক রহমানের সামনে উপস্থিতিতে বলে আমি 7 থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বলছে না 7 থেকে আমি ছাত্র দল করি, পরে বিএনপি করি। উনি শুনলেন কেন? সাথে সাথে ওনাকে ওএসডি করা উচিত ছিল কমপক্ষে। তাহলে তো এটা মেসেজ চলে গেল যে সরকারের ছাত্র দল বিএনপি করলে নিরাপদ, তার সামনে বক্তৃতা দেওয়া যায়। তো আমার কথা হলো, প্রশাসনে ধরেন রিক্রুটমেন্ট হয়েছে, এটা তো ধরেন আপনার ওয়ান স্ট্রোকে আউট করতে পারবেন না, দেশ চালাবেন কিভাবে? ওয়ান স্ট্রোকে পারবেন না। ধরেন এখন ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিছে, প্রধানমন্ত্রী তিনি আপনার বক্তৃতায় বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের, বাংলাদেশের অক্সফোর্ড বলা হতো, কিন্তু এখন তো আপনার ইউনিভার্সিটি ভিসি গুলা আপনার পলিটিক্যাল নিয়োগ হওয়ার কারণে সেটা তো হতে পারতেছে না, রিসার্চ নাই ইত্যাদি বলছে। ভিসি সাহেব ওখানে বসা, সে তো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড। আমরা তো ইউনিভার্সিটি পড়ছি, আমাদের যারা ভিসি হয়েছে। তিনি একটা কথা বলেছেন যে যোগ্যতার চেয়ে ওই মাপকাঠি যখন বড় হয়ে যায়। আমি আরেকটা বলতেছি যে যোগ্যতার ব্যাপার না। আগে তো আমি ইউনিভার্সিটিতে পড়ছি, 4-5টা ভিসি বদলাইছি, তাদের দুর্বৃত্তে দেখতে হতো কোনো ফিলোসফিতে বিশ্বাস করে কিনা। আর এখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে ভিসি দেওয়া হয়েছে। এখানে যুক্তি এই দিতে পারতো যে ভিসি 4টা ভিসি অ্যাক্ট আছে বিশ্ববিদ্যালয়ের, এই 4টে একটা সিনেট একটা প্যানেল করবে 3 জনের, রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ দিয়ে দিবে। কিন্তু আর বাকিগুলো ভিসি তো খালি, সব তো পালাইছে অথবা চাকরি খাই দিয়েছে, কি করবে? খালি রাখতে পারবে না। কিন্তু এই জায়গাটা আমার কথা হচ্ছে সিনিয়র মোস্ট অ্যাকসেপ্টেবল ভিসি হলে ভালো হতো, কিন্তু পলিটিক্যালি সবগুলো ভিসি কিন্তু পলিটিক্যাল নিয়োগ দিচ্ছে। আচ্ছা, একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। আমরা একটি ইন্টারেস্টিং কথা শুনেছি, যেটা আসলে জামাতের সাবেক নায়েবে আমির
কে নিয়ে তিনি কথাটি বলেছেন। একজন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে সাঈদী শুধু না নিজামীর কথা বলেছেন যে তারা কখনো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেননি, সংসদে বলেননি, সেটা বলেছেন। তো আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই অ্যাডভোকেট রাজা। কি না, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা মানে কি আমি ঠিক বুঝি না। আপনি জামাতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি তারা, এই অভিযোগ কিন্তু 1971 সাল থেকে। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং একটা বিষয় এখানে, তারা 30 লক্ষ ওগুলো নিয়ে কম বেশি একটু ভিতরে সেখানে যাচ্ছি না, বাট লোক তো হত্যা হয়েছে। 30 লাখ না হোক, 2 লাখ হোক আর 5 লাখ হোক, লোক হত্যা হয়েছে। আবার বলা হয় 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটে দিছে। 2 লক্ষ না হোক, 50,000 হোক, হয়েছে তো। এবং এই যে অপরাধগুলা, এই অপরাধগুলা কিন্তু পৃথিবীতে যত অপরাধ আছে তার ভিতরে জঘন্যতম অপরাধের তালিকায় অন্যতম এগুলো। একটা হলো খুন করা, আর একটা ধর্ষণ করা। এখন আপনি যুদ্ধকালীন হোক আর যে কোনো, এই জামাতের বিরুদ্ধে এই অভিযোগটা আছে। এখন এই বিচার করার রাইট তো নষ্ট হয় নাই কারো, রাইটটা আছে। এবং আমি একজন লয়ার হিসেবে বলতেছি, কতগুলো অপরাধ আছে ফৌজদারি অপরাধ, কিছু আছে 2 পক্ষ মিলে আপোষ করতে পারে, কিছু আছে কোর্টের অনুমতি নিয়ে করতে পারে, আর কিছু আছে কোর্টও অনুমতি দিতে পারে না আপোষের জন্যে। এই যতগুলি অপরাধ আছে আপোষ করতে পারে না, কোর্টও করাইতে পারে না, তার ভিতরে এই অপরাধটা এইটার ভিতরে এই তালিকায় আছে, অর্থাৎ ধর্ষণ এবং খুন। সুতরাং এই টকশোতে সে বহু লোকই বলছে কখনো কখনো জামাত তার অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আই এম সরি। কেন ক্ষমা চাইবে? আর ক্ষমা চাইলে মাফ হবে কেন? যারা এই প্রস্তাবটা দেয় আমি তাদের কাছে নোটিশে নিতে চাই, আপনারা কারা? এত কঠিন অপরাধ করছে, সেটাকে আপনারা বলেন জাতির কাছে মাপ চাইবে। জাতি কি ভেকটান কার কাছে মাপ চাইবে কি জন্য? এটার তো কোনো কম্প্রোমাইজ হয় না। আমি আজকে থেকে বার্তাটা দিচ্ছি, আপনারা কেউই কথাটা বলবেন না। সিনায় যদি বল থাকে, টকশোতে সে বিচার দাবি করেন। যেই অপরাধের মাপ হয় না, আদালতও মাপ করতে পারে না, সেটার বিচার করবেন, নাম্বার 1। নাম্বার 2, 55 বছর যাবত এই অভিযোগ তাদের বিরুদ্ধে চলছে। তার ভিতরে যদি আমি একেবারে এরশাদের পতনের পরে ধরি, মানে বিএনপি 10 বছর আর শেখ হাসিনা 2 টার্মে 20 বছর, 30টা বছর তারা ছিলেন। 30টা বছর এরা দুইজনই কিন্তু 2টা দলই স্বাধীনতার বিরোধী শক্তিদের মানে বিপক্ষের। যদি তাই হয়, আপনারা 30 বছরে বিচার করতে পারেননি কেন? আমি প্রশ্ন রাখছি। তৃতীয়, অভিযোগগুলা কি রিয়েল অভিযোগ আপনাদের দৃষ্টিতে, নাকি পলিটিক্যাল কমপ্লেন? এটার ব্যাখ্যা আপনারা দিবেন। কারণ আমি বলছি, এই অভিযোগ যদি রিয়েল অভিযোগ হয়, মাফ করার কোনো সুযোগ নাই। আমি শেষ করে দিচ্ছি, মাফ করার কোনো সুযোগ নাই। আর যদি পলিটিক্যাল অভিযোগ হয়, তাহলে আপনারা কেন পলিটিক্যালি এই টার্মটা ব্যবহার করতেছেন? নাম্বার 3, যদি রিয়েল অভিযোগ হয় আপনারা বিচার করতে না পারেন, ব্যর্থতার কথা আপনাদেরকে বলতে হবে কেন বিচার করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, সেই জায়গায় আজকে আমরা শুনলাম যে আওয়ামী লীগের একজন নেতা তিনি বলেছেন যে সুবিচার না হলে বিচার চাই না। তো বিচার যেটা হচ্ছে সেটা আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের যারা আসলে লতিফ সিদ্দিকী বলেছেন কথাটি যে সুবিচার না হলে বিচার চাই না, তো আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে অপরাধ আছে, ফৌজদারি অপরাধ বা অন্যান্য অপরাধে যারা এখনো কারাগারে আছেন, তাদের সাথে কি আসলে সুবিচার হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? শুনেন, আপনি আদালত নিয়ে যখন কথা বলবেন, তখন আমি একটা আইনজীবী হিসেবে এইটাই বলবো যে আমাদের কমন কথা হলো আদালতের কোনো ভুল নাই, কিন্তু আপনার আদালতের ভুল হতে পারে, আদালতের ভুল হতে পারে, কিন্তু ভুলটার জন্য আপনার অন্য ফোরাম আছে। কিন্তু আপনার জাজমেন্টটা সঠিক হয় নাই, জাজমেন্টটা এটা দেওয়া উচিত হয় নাই, এগুলা বলা যায় না। বাট আদালতের জাজমেন্টে যদি ইফ ইউ আর নট স্যাটিসফাইড, আপনার জন্য হায়ার ফোরাম আছে। গেল 1। 2, যেই আদালতে আজকে বিচার হচ্ছে, এই আদালত যখন আমাদের এই যে জামাতের বিচার করার জন্য যখন এই আদালতটা তৈরি করা হইল, তখনও কিন্তু একই কথা ছিল যে সঠিক বিচার হচ্ছে কিনা এবং প্রকৃত এভিডেন্স পাওয়া যাচ্ছে কিনা, এই সমস্ত অনেক বিতর্ক ছিল। তারপরেও কিন্তু রায় হয়ে গেছে, এক্সিকিউশনও হয়ে গেছে। সুতরাং আপনি আদালতের যদি বিচার যেটা হয়, ইফ ইউ আর নট স্যাটিসফাইড, আপনার জন্য অন্য ফোরাম খোলা আছে। কিন্তু আমি একজন আদালতের লোক হিসেবে এখানে বসে, ওই আদালতের লয়ারও আমি না, আমি কোনো মামলার ডিফেন্সও যাচ্ছি না। সুতরাং আমার পক্ষে এটা বলা
সঠিক নয় এবং উচিত হবে না, আচ্ছা। এটা অবান্তর কথা। ঠিক আছে, এম এ আজিজ, এর আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে বিচার কেন হয়নি, সেটা কি আসলে পলিটিক্যাল অভিযোগ কিনা, বা সত্যিকার অভিযোগ হলে কেন বিচার হয়নি, আর মাফ চাইলেও আসলে কারা আসলে ক্ষমা করবে, ক্ষমা করার এখতিয়ার তাদের আছে কিনা, যে কথাগুলো আসলে অ্যাডভোকেট রাজ্জাক না, আমি যেটা আগে করেই বলেছি, গণহত্যার কোনো মাফ হয় না। তবুও জামাত ইসলামের আমির সবসময় বলেছে, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা 71 সালে যদি কারো কষ্ট দিয়ে থাকি, যদি কিন্তু ইউনুসের মতো যদি কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই। স্টেট কাট করলেও তো অন্তত কেউ কেউ মাফের কথা বলে, যদিও আইনে ফৌজদারি অপরাধের কোনো গণহত্যার কোনো মাপ হয় না, ফৌজদারি অপরাধের মাপ হয় না। যে ব্যক্তির ক্ষতি করে ধর্মেও বলে তাকে মাফ করতে হবে, তো এটা তো হয় না। তারপরে ধরেন যেমন শুধু তাই নয়, তারা যে ইনভলভ ছিল, এই যে জুলাই জাদুঘর হয়েছে না, সেখানে কিন্তু এক লাইন লেখা আছে যে মুক্তিযুদ্ধে জামাত ইসলাম, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম এই তিনজন বিরোধিতা করছে। এর জন্য তো জামাত ইসলামের পক্ষ থেকে খুব উষ্মা প্রকাশ করেছে। তো ওই অধ্যাদেশ চায়, ওই অধ্যাদেশ তো পাশ করতো, জামাত যদি ক্ষমতা যেত ওই অধ্যাদেশ তো পাশ করতো না। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন যেটা হয়েছে আমার কাছে অরিজিনাল যে ওই যারা অরোরা এবং ইয়ার যে সারেন্ডার করে ওটার দলিল আছে, ওখানে বলা হয়েছে যে পাকিস্তানিরা বলছে যে ওখানে এগ্রিমেন্ট আছে যে অক্সিলারি ফোর্স যারা ছিল পাক হানাদার সাথে তারাও সারেন্ডার করলো, তারাও আস্তে আস্তে অক্সিলারি ফোর্স ছিল, তারা তো টেম্পোরারি বাহিনী, পেরোলে ছিল না। এই যে আমার মুক্তি শান্তি বাহিনী, রাজাকার, আলবদর, এরা তো রাজাকার তো আপনার পেরোলেই ছিল, এরা তো পেরোলে ছিল না, কিন্তু বাহিনীকে হেল্প করা এটা এইভাবে, অর্থাৎ অক্সিলারি ফোর্স মানে সাহায্যকারী বাহিনী, তারা হেল্প করছে পাকিস্তানি। এটা তো আর জামাত ইসলাম তো তাদের প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত নিয়ে পাক হানাদার বাহিনীকে হেল্প করেছে, সুতরাং তাদের তো দায় আছে। তো সুতরাং এখানে যত 5 জন খুন হোক আর 30 লাখ খুন হোক, যে ধ্বংস যতজন বিড়ম্বনা হয়েছে পার হয়েছে, তার তো বিচার হতে হবে। সে বিচার কি হওয়ার আর কোনো সুযোগ আছে বলে মনে হয়? আজীবন থাকবে, আজীবন থাকবে, এটার গণহত্যার কোনো মাপ হবে না, আজীবন থাকতে হবে। আর নাহলে তাদের বিচার করতে পারতেছে না কেন আমরা জানতে চাই। কে উদ্যোগ নেবে সেই বিচারের? বিচার শেখ হাসিনার সময় যে বিচার করছে সেই বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানে অনেকেই বলে যে বিচারে হত্যাকাণ্ড হয়েছে, এবং এই বিচারে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকে মনে করে যে আসলে তাদের পাপ মোচন হয়ে গেছে। সেই জায়গায় আমরা তো আসলে অন্য কাউকে না কাউকে তো বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে, সে উদ্যোগটা নিতে হবে। সেটা রাজ্জাকি ভাই লয়ার, আমার কথা হলো ট্রাইব্যুনালে আন্তর্জাতিক যে নিয়ম আছে, কারণ সাক্ষী প্রমাণ, এখন তারা তো উকিল নিয়োগ করে নাই, সাক্ষ্য দেওয়া আছে, ওখানে এভিডেন্স শো করা হচ্ছে, সাক্ষ্য গভর্নমেন্ট তার উকিল নিয়োগ করছে, সাক্ষী প্রমাণ দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে উকিলও নিয়োগ করলো না। তো সুতরাং ট্রাইব্যুনালের যে আইনের ফ্রেমে বিচার হচ্ছে, বিচারের রায় হলে সেটাই কার্যকরী হবে, কিছু করতে বলার নাই, করার নাই। শেষ করে দেবো একটি বিষয়ে আমি আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমরা দেখলাম যে সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যেটা কৃষক কার্ড, যেটা দেওয়া হয়েছে পয়লা বৈশাখে, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, সবাই এটা নিয়ে অনেকে কৃষকরা বিশেষ করে অনেক উৎফুল্ল ছিল। আমরা দেখলাম 11টি জেলায় 22,065 জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু রিপোর্ট দেখছি যেখানে বলা হচ্ছে যে প্রায় 500 শতাধিক কার্ডের যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে কৃষক না। তো এরকম একটা ফ্ল্যাগশিপ, একটা বড় প্রকল্পের শুরুতে যেটা অনিয়মটা হলো, এটা কারণ কি বলে আপনার কাছে মনে হয়? যেটা না, দেখেন আমাদের দেশে রাজনৈতিক ব্যাংক্রাপসি আছে। এই যে আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে যে উত্তরে ময়লার থেকে বছরে বোধহয় 300 কোটি টাকা চাঁদা ওঠে। বলেন, আগে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল এবং ওয়ার্ড কমিশনার ছিল, এখন তো ওয়ার্ড কমিশনার নাই, এখন বলছে ওটা রিপ্লেস হয়েছে, অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আছে, বুঝছেন? তো সুতরাং আপনি যেটা বলছেন, ধরেন লোকালি দেখবেন যে কেউ হয়তো তার আত্মীয় স্বজনকে ঢুকাই দিছে, অথবা ওই বেনিফিটটা নেওয়ার জন্য ভিন্নভাবে ম্যানিপুলেট করছে, যেটা আওয়ামী লীগের সময় খুব বেশি হয়েছে। তারা তো নিজেদের লোকদের বাইরে কিছু দেয় নাই। তো সুতরাং আমার এইটা বক্তব্য হচ্ছে যে কৃষক ধরেন কৃষি আমাদের করোনাকালে বাঁচিয়ে রাখছে,
কৃষিকে যে ভর্তুকি ধরেন 10,000 টাকা লোন মাফ করে দিচ্ছে, এটা ভালো। ধরেন ডিজেলের দাম 15% বাড়াইছিল, ডিজেলের দাম আমার মনে হয় যে কৃষিতে ভর্তুকি রাখা উচিত ছিল, অন্য জায়গায় বাড়াতো। পেট্রোল অকটেন যারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত ব্যবহার করে সেখানে বাড়াতো। কৃষিটা তো আমাদের রাখতে হবে, কৃষি আমাদের প্রবাসী আয় এবং কৃষি এটি হলো বেস লাইন, এটা কৃষিকে বাঁচায় রাখা। সুতরাং কৃষি যে কার্ড দিছে, এই কার্ডটা আমার মনে হয় অত্যন্ত শেখ হাসিনার মতো করে দিলে তো হবে না সময়। এটা অবশ্যই আমার কথা হচ্ছে যে এটা খুব বিতর্কিত যাতে না হয়, ব্যাহত না পড়ে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ একটু শুনতে চাই। আমরা জানেন যে আওয়ামী লীগের একজন নেতা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর আমরা দেখেছি যে মিরসরাই জামাতের যিনি এমপি অ্যাডভোকেট সাইফুর রহমান, তিনি শোক প্রকাশ করেছেন যে মানুষ মারা গেলে শোক প্রকাশ, ইন্তেকাল করে শোক প্রকাশ করতে পারে। এই শোক প্রকাশ নিয়ে আমরা বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখছি। কেউ কেউ দেখছে সোশ্যাল মিডিয়ায়, কেউ বলছে যে আসলে তাদের ভেতরে জামাতের সাথে আওয়ামী লীগের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটারই সেভাবে একটা মৃত ব্যক্তি তার সম্পর্কে এখন মারা গেছে, আমি তো মনে করি উনি বেঁচে থাকলে হয়তো প্রেসিডেন্ট হতো। আমি এখন বলি যদি এটা কি আমার দোষের কথা হলো যে তাই এখন আপনি কবেন যে বুড়ো মানুষ তার কথা কেন বলে? একটা মৃত ব্যক্তি কংগ্রেচুলেট করে, কন্ডোলেন্স দেয়, এটা অত্যন্ত স্বাভাবিক। যে ইউনুসে যে ইয়ে দিছে না, কারে কন্ডোলেন্স দিছে না, এখানে প্রায় 300 লোক শিশু মারা গেছে, সে ব্যস্ত হইলো ওই যে কি কারে কন্ডোলেন্স, একটা বিশাল কন্ডোলেন্স দিয়ে দিছে বিদেশি একজনের, ভুলে গেলাম তো, এরকম দিছে। তো এটা তো এরকম না, সে আমাদের দেশে একজন জাতীয় নেতা, সে বৃদ্ধ মারা গেছে, তো তাকে তো কন্ডোলেন্স দিতেই পারে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের মন্তব্য করছে তারা কি আসলে সোশ্যাল মিডিয়ায় মত পায়নি, আমারে কত বকাবাজি করে, একটু শুনি, আমি আপনার কাছে শুনি যে